ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আমি পশ্চিমবঙ্গ সরকার থেকে দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্ক অগস্ট মাসের ক্লাস 6-এর বিষয় বাংলা নিয়ে আলোচনা করব এবং তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 1 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাবো ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য। মরশুমের দিনে গদ্যাংশ অনুসারণে সেই দৃশ্য বর্ণনা করো। উত্তর হবে ধান কাটার পর মাঠে যতদূর দৃষ্টি যায় চোখে পড়ে রুক্ষ মাটির শুকনো ও কঙ্কালসার চেহারা, আলগুলি বুকের পাঁজরের মতো। রোদের দিকে তাকানো যায় না। গরুর গাড়ির চাকায় মানুষের পায়ে মাটির ঢেলাগুলো গুঁড়ো হয়ে রাস্তা হয়েছে, আর সেই ধুলো কখনো ঘূর্ণিঝড়ে বা দমকা হাওয়ায় উড়ে এসে চোখে মুখে ভরে যায়। বেলা বাড়তেই মাটি গরম হয়ে ওঠে। যারা মাঠে যায় তারা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। পুকুর, নদী, খাল, বিল শুকিয়ে যায়। গাছের পাতা শুকিয়ে ঝরে পড়তে থাকে। আগুনের হলকায় চারিদিকে হাহাকার শোনা যায়। রাখালেরা ছড়ি পাচন হাতে বট, অশ্বত্থ, আম, কাঁঠালের ছায়ায় আশ্রয় নেয়, যেখানে হাতের কাছে একটু জল পাওয়া যায়। 2 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাবো দিন ও রাতের পটভূমিতে হাটের চিত্র হাট কবিতায় কিভাবে বিবৃত হয়েছে তা আলোচনা করো। উত্তর, কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের হাট কবিতায় দূরে দূরে ছড়ানো 10-12খানি গ্রামের কেন্দ্রে অবস্থিত একটি হাটের ছবি ফুটে উঠেছে। সারাদিন এই হাট অগণিত মানুষের কোলাহলে মুখরিত থাকে। পণ্য সামগ্রী কেনা ও বেচা নিয়ে নিরন্তর দরাদরি চলে। নদীর এক পারের মানুষ অন্য পারে বেচার জন্যে জিনিস নিয়ে এলে খরিদ্দাররা তাকে ঘিরে ধরে। সকলেই যাচাই করে নিতে চায়। তাদের হাতের ছোঁয়ায় সকালে গাছ থেকে পাড়া ফল বিকেলে মলিন হয়ে যায়। হাটে প্রভাতে যেমন ঝাঁট পড়ে না, তেমনি সন্ধ্যায় প্রদীপ জ্বলে না। বেচাকেনা সেরে বিকেলবেলায় যখন সকলে বাড়ি ফিরে, তখন বকের পাখা সঞ্চালনের সঙ্গে প্রকৃতির বুকে নেমে আসে নিবিড় অন্ধকার। 3 নম্বর প্রশ্ন, মাটির ঘরে দেওয়ালচিত্র রচনায় সাঁওতালি দেওয়ালচিত্রের বিশিষ্টতা কিভাবে ফুটে উঠেছে? উত্তর, মূলত আদিবাসী সমাজেই দেওয়ালচিত্র অঙ্কনের চল আছে। চিত্রের বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ। 1 নম্বর, মেয়েরা এই চিত্র অঙ্কন করে। 2, বিষয়বস্তু নির্বাচন ও উপাদান সংগ্রহ তারাই করে। 3, দেওয়ালচিত্রগুলি অস্থায়ী। 4, আশ্বিনের দুর্গাপূজা ও কার্তিকের অমাবস্যা উপলক্ষ করে দেওয়ালচিত্র আঁকা হয়। 5, লালচে গিরিমাটি বা কখনো দুধে মাটি উপকরণ হিসাবে ব্যবহৃত করা হয়। 6, বিচিত্র বর্ণের সমাবেশ লক্ষ্য করা যায়। 7, দেওয়ালচিত্র সর্বদা প্রকাশ্য স্থানে অঙ্কন করা হয়। 8, লতা পাতা ফুল পাখি এসব দেওয়ালচিত্রে উপস্থাপিত হয়। 4 নম্বর প্রশ্ন, পিঁপড়ে কবিতায় পতঙ্গটির প্রতি কবির গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে, আলোচনা করো। উত্তর, পিঁপড়ে কবিতায় কবি পিঁপড়েকে সহানুভূতির চোখে দেখেছেন। তিনি প্রথমেই বলেছেন, আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে। এই আহা ছোট কথাগুলি থেকে বোঝা যায় পিঁপড়ের প্রতি তাঁর ভালোবাসা অত্যন্ত গভীর। শুধু তাই নয়, এই পিঁপড়ে আপন মনে চারিদিকে ঘুরুক দেখুক, এই কথাগুলির মাধ্যমেও পিঁপড়ের প্রতি কবির গভীর দরদ প্রকাশ পায়। সাধারণত লোকে যেখানে এই তুচ্ছ পিঁপড়েকে পায়ে মারিয়ে চলে কিংবা নানা ওষুধ দিয়ে মেরে ফেলে, কবি সেখানে পিঁপড়ের প্রতি এতটুকু বিরূপ মনোভাব প্রকাশ না করে আদর ভালোবাসার চোখে তাদের বর্ণনা করেছেন। 5 নম্বর প্রশ্ন, ফাঁকি গল্পের অন্যতম প্রধান চরিত্র একটি নিরীহ নিরপরাধ আম গাছ। উদ্ধৃতিটি কতদূর সমর্থনযোগ্য? উত্তর, লেখক রাজকিশোর পট্টনায়কের লেখা
ফাঁকি গল্পের কেন্দ্রবিন্দু একটি আম গাছ। গোপালের বাবার তৈরি একটি কলমি আম গাছের চারা গাছটি বসানোর পর ধীরে ধীরে নিজের চেষ্টায় বেড়ে উঠেছিল এবং বিশাল জায়গা জুড়ে তার আভিজাত্য বিস্তার করেছিল। বাড়ির লোকজন যেখানে প্রতি মুহূর্তে তার দেখাশোনা করত, তেমন পাড়ার লোক বা ছেলেরাও তার নিচে খেলাধুলা, বই পড়া, গল্প করা, দোল খাওয়া আরম্ভ করেছিল। গাছের পাতা, ডাল নিত্যকার কাজের জিনিস হয়ে উঠেছিল। এইভাবে বিরাট আকারের এই আম গাছটি গোপালের বাড়ির নিশানায় পরিণত হয়। বাড়ির হাঁদা ছেলেকে যেমন সবাই আদর করে গায়ে হাত বোলায়, তেমনি গাছটির ফল ও গাছের গায়ে পাতায় হাত বুলিয়ে বাড়ির অন্যরা যেন তার সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিল। একদিন আষাঢ়ের ঝড়ে গাছটি মারা গেলে শুধু গোপালদের বাড়ির লোকই নয়, পাড়ার সবাই দুঃখ প্রকাশ করে। পরে সবাই অবাক হয়ে বিস্ময়ে দেখে গাছের এক ধার উইয়ে খেয়ে নিয়েছিল। তা কারো নজরে পড়েনি। যদি পড়তো তাহলে গাছটি এইভাবে মারা যেত না। তাই আম গাছটি নিরীহ নিরপরাধ বলা সমর্থনযোগ্য। 6 নম্বর, পৃথিবী সবারই হোক। এই আশীর্বাদ গল্পে কিভাবে ধ্বনিত হয়েছে? উত্তর, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ গল্পে উক্ত কথাটির বক্তা হল পাতা। পিঁপড়েকে দিনের শেষে মাটির নিচে আশ্রয় নিতে হয় বলে সে বলেছিল মাটি তাদের, কিন্তু পাতা বুঝিয়ে দিয়েছিল যে মাটি সকলের। পাতার এই কথার মধ্য দিয়ে পৃথিবীর জীবজগতের প্রতিটি প্রাণীর অধিকার প্রতিষ্ঠা পেয়েছে। এই পৃথিবীর আলো, বাতাস, জল, মাটিকে ভোগ করার অধিকার সকলেরই সমান। ব্যাপকতর অর্থে এই সত্যটি প্রকাশিত হয়েছে উদ্ধৃতিটিতে। 7 নম্বর, ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি। এর পরবর্তী ঘটনাক্রম এক ভুতুড়ে কাণ্ড অনুসরণে লেখো। উত্তর, এক ভুতুড়ে কাণ্ড গল্পে আমরা দেখতে পাই যে নির্জন জায়গায় সাইকেলের টায়ার ফেঁসে লেখক চরম বিপদে পড়েন। প্রথমে একটি লরি আসে, কিন্তু সেটি লেখককে উদ্ধার করে না। তারপর একটি ধীর গতির বেবি অস্টিন আসে। বেবি অস্টিন মোটর গাড়ি আসে। লেখক মরিয়া হয়ে চলন্ত গাড়িতেই উঠে পড়েন। গাড়িতে উঠে তিনি দেখেন যে গাড়ি চলছে, কিন্তু তার ড্রাইভার নেই, ইঞ্জিনও চালু নেই। লেখক প্রথমে ভূতের ভয়ে চমকে ওঠেন। ধীরে ধীরে সংবিত ফেরে তার। গাড়ির সিটের আরাম লেখকের আলসেমিকে জাগিয়ে দেয়। তাই প্রথমে চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইলেও, জামার কলার গলার চারধার চেপে বসলেও শেষ পর্যন্ত আলস্যই জয়ী হয়। প্রথমে লেখকের জিভ টাকরায় আটকে গেলেও পরে তিনি বাকশক্তি ফিরে পান। লেখকও ভুতুরে গাড়ি থেকে নামলেন না, আর ড্রাইভারহীন গাড়ি যেমন চলছিল তেমনি চলতে লাগলো। 8 নম্বর প্রশ্ন, এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ। বাঘ কবিতা অনুসরণে তার কীর্তিকলাপের পরিচয় দাও। নবনীতা দেবসেনের বাঘ কবিতায় একটি ছোট্ট বাঘের রাগ, দুঃখ ও নানা কর্মকাণ্ডের পরিচয় পাওয়া যায়। বাবা মায়ের সঙ্গে সে থাকতো পাখির আলয়ে। সেখানে শুধুই পাখি, ছাগল, ভেড়া, হরিণ কিছুই নেই। খাবে কি? খিদের চোটে তার মনে রাগ জমে ওঠে। অসন্তোষ। এরকম জায়গায় কেউ ডেরা বাঁধে? তবুও পেটের জ্বালায় পাখি ধরতেই সে লাফ দেয়। পাখিরা উড়ে পালায়, তাতে সে আরও রেগে যায়। খিদে মেটানোর জন্য সে নদীর ধারে যায় কাঁকড়া ধরতে। জানতো না যে দাঁড়া দিয়ে কাঁকড়া চিমটে ধরে। বাঘছানা গর্তে থাবা ঢোকাতেই কাঁকড়া তার দাঁড়া দিয়ে থাবা চিমটে ধরে। যন্ত্রণায় কেঁদে ওঠে সে। তার বাবা এসে তাকে বিপদ থেকে মুক্ত করে। এরপর সে আবার মাছ ধরতে যায় জল কাদায়, যেটা বাঘের পক্ষে একেবারেই বেমানান।
তো বন্ধুরা, এই হলো মোটামুটি উত্তর। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও যাতে আপনারা সহজেই পেয়ে যান তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।